আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ের সব থেকে সমালোচিত ব্যক্তি হলো মুস্তাফা সরওয়ার ফারুকী। উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেয়া হচ্ছে তাদের অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন সমন্বয়করা। দোসর সফট ফ্যাসিবাদী সফট শাহবাগী সফট আওয়ামী লীগেরকে উপদেষ্টা পরিষদে যুক্ত করার প্রতিবাদে আজ আমাদেরকে এখানে আরেকবার দাঁড়াতে হলো। যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিচ্ছেন ছাত্র জনতা তাদেরকে উপদেষ্টা হিসাবে মানে না। কে এই মুস্তাফা সরওয়ার ফারুকী? কি তার পরিচয়, যার ঝুলিতে রয়েছে অনেক সফলতা? আমরা যাকে অনেক গুণীজন এবং একজন সফল নাট্যকার চলচ্চিত্রকার হিসেবে চিনি, কিন্তু তার নাট্য চলচ্চিত্রের পিছনে যে একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি কাজ করছেন, এটা কি আমরা জানি? আমরা কি তার পরিচয়, তার আদর্শ নিয়ে কি আমরা কি কখনো জানতে চেষ্টা করেছি? যদিও তিনি বর্তমান সময়ে এই সরকারের একজন উপদেষ্টা আসনে সমাসীন হয়েছেন, কিন্তু তিনি কিন্তু একজন চরম কট্টর ইসলাম বিদ্বেষী, একজন মুজিবের আদর্শ সৈনিক, বিগত ফ্যাসিস্ট সরকারের একজন দোসর ছিলেন। আচ্ছা, আপনাদের মনে কি প্রশ্ন জাগে না, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এদেশের দেশপ্রেমিক আদর্শ সৎ রাজনীতিবিদ থেকে শুরু করে সজ্জন গুণীজন ব্যক্তিগুলোকে বাদ দিয়ে কেন তিনি এখানে এলেন? কোন মন্ত্রণাবলী তিনি এখানে চলে এসেছেন? প্রশ্ন জাগে না? প্রশ্ন কিন্তু আমারও জাগে। শুধু তাই নয়, তার প্রত্যেকটা চলচ্চিত্র, প্রত্যেকটা লেখনী ইসলামের বিরুদ্ধে কাজ করে, যেখানে তিনি অশ্লীলতা বেহায়াপনাকে ছড়িয়ে দিয়েছেন। তার আমলনামাটা কি আমরা একটু দেখব। আসুন, মুস্তাফা সরওয়ার ফারুকীর সব থেকে সফল যে চলচ্চিত্রটি আমরা দেখতে পাই 2003 সালের ব্যাচেলার। তিনি যে টার্মটি ব্যবহার করেছেন 2003 সালে এই চলচ্চিত্রে, সেখানে তিনি একজন মেয়েকে দেখিয়েছেন যে কিনা বিবাহ করতে চায় না, কিন্তু তার কিছু ফ্রেন্ড থাকে যারা তার সাথে লিভ টুগেদার করতে চায়, রিটার্নের ফ্ল্যাটে যেতে চায়, সেখানে যেয়ে তারা বিভিন্ন আমোদ প্রমোদ করতে চায়। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে কি এই কালচারালটা যায়? এই কালচারালে কি আমরা বড় হয়েছি? এটা কে ঢুকালো? কোন এজেন্ডা নিয়ে সে কাজ করছে? শুধু তাই নয়, এর পরবর্তীতে তিনি আনলেন 2007 সালে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রথমে তিনি কিন্তু শুরু করেছিলেন ছেলে বন্ধুদেরকে দিয়ে একটা মেয়ের সাথে অবাধ মেলামেশা। এরপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে একজন স্বামী পরিত্যক্তা বধূ, সে তার বন্ধুর সাথে কিভাবে স্বাভাবিক হতে পারে, এবং সেই পর্যায়ে যেতে যেতে কোন জায়গা গিয়েছে সেদিকে আর কথা নাই বললাম। বাংলাদেশের রক্ষণশীল পরিবারের ছেলে মেয়েদেরকে সমাজের পরিবারের গণ্ডির ভিতর থেকে বের করে নিয়ে আধুনিকতার নাম নিয়ে অশ্লীলতা বেহায়াপনা, ছেলে মেয়ের সাথে অবাধ মেলামেশা, এইগুলোর মূল কারিগর ছিলেন এই মুস্তাফা সরওয়ার ফারুকী, যিনি তার টেলিফিল্ম, তার নাটক, তার সিনেমা, এগুলো দিয়ে কিন্তু প্রমোট করেছেন। মজার বিষয় কি জানেন? তিনি একে একে দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ব্যাচেলার, টেলিভিশন, এই সকল চলচ্চিত্রগুলোতে কিন্তু তিনি চরম ইসলাম বিদ্বেষী কাজ করেছেন। মানুষকে, এদেশের রক্ষণশীল পরিবারের ছেলে মেয়েদেরকে ঘর থেকে টেনে এনে তাদেরকে তিনি অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জ করে ছেড়েছেন। আপনারা চিন্তা করুন, আজ থেকে 2 দশক আগে, আমি বলছি 2003 সালের কথা, 2 দশক আগে কি বর্তমান সময়ের যে কালচারাল প্রবলেমগুলো ফেস করছি আমরা, এগুলোকে আমরা কল্পনাই করতে পারতাম? সম্ভবই না। সর্বশেষ মহা বিস্ফোরণ ঘটে তার অন্যতম একটি চলচ্চিত্র শনিবার বিকেল দিয়ে। এই শনিবার বিকালে ফান্ডিংটা করেছিল কে? বাংলাদেশের সব থেকে চরম মিত্র, নাকি চরম শত্রু, পার্শ্ববর্তী দেশ ভারত। এখানে তারা দেখিয়ে দিয়েছে যে এই দেশের জঙ্গি রয়েছে। হোলি আর্টিজান হামলা নিয়ে যে তিনি চলচ্চিত্রটি করেছেন, যেটা বাংলাদেশের সেন্সর বোর্ড আটকিয়ে দিয়েছে, যেটাকে তারা এখনও ছাড়পত্র দেয় নাই। কিন্তু সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, এই চলচ্চিত্রটি কিন্তু ভারতে মুক্তি দিয়ে দিয়েছে এবং বিশ্বের কাছে সে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে যারা থাকে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, যারা একটু চলতে চায়,
এটি রক্ষণশীলভাবে তারা সবাই জঙ্গি। উপদেষ্টা মণ্ডলী কিভাবে নিয়োগ হচ্ছে? বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার প্রেসক্রিপশনে বাংলাদেশের সবথেকে সমালোচিত নোংরা ব্যক্তি মোস্তফা সরওয়ার ফারুকী, তাকে সংস্কৃতি মন্ত্রী বানানো হলো, যেটা আমাদের বিপ্লবীদের সাথে 24-এর গণ অভ্যুত্থানের সাথে মোটেও যায় না। তিনি যদি আমাদের সংস্কৃতি উপদেষ্টা হন এবং তার যে আমলনামাটা আমরা দেখলাম, তাহলে এর দ্বারা জাতি, এদেশের মুসলিম কি উপকৃত হবে সেটা আমরা খুব সহজেই অনুমেয় করতে পারছি। প্রশ্ন কিন্তু রয়েই যায়, যেহেতু ডেইলি স্টার প্রথম আলোর প্রেসক্রিপশনে উপদেষ্টা নিয়োগ হলো, তাহলে কি আমরা আসলে স্বাধীন হতে পেরেছি? আসলে কি আমরা স্বাধীন? প্রশ্ন আপনাদের কাছে।